অধিকার লড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। ধন্যবাদ। আমাদের শেষ গান, এই গানটি সুজয় চৌধুরীর একটি বিখ্যাত গান। তার আগে, শেষ গানের আগে, আজকে এই ঐতিহাসিক দিনের ঐতিহাসিক অনুষ্ঠানে আমরা সারস্বত এই অনুষ্ঠানের আয়োজক গণশক্তি পত্রিকার প্রত্যেক দিন যারা একটা 4 চাকা গাড়ি নিচে নীল রঙের রাখা আছে। এই গাড়িটা তিনি নিয়ে এসেছেন 4501 নীল রঙের একটা 4 চাকা গাড়ি যে কমরেড নিয়ে এসেছে, সেই গাড়িটা অনুরোধ করা হচ্ছে ওইটা একটু ওখান থেকে সরিয়ে দিতে হবে, নাহলে অসুবিধা হচ্ছে নিচে। যারা প্রত্যেকদিন বাড়িতে বাড়িতে আমাদের কমরেডদের বাড়িতে গণশক্তি পত্রিকা পৌঁছে দেন, যারা আমাদের যে জায়গাগুলো গণশক্তি লাগানোর জায়গাগুলো যেখানে আছে, পাড়ায় মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় যারা সেখানে গণশক্তি পত্রিকা লাগান, তাদের প্রত্যেককে আমরা যারা গণশক্তি প্রত্যেকদিন পাঠ করি তাদের প্রত্যেককে আমাদের সারস্বতের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং রক্তিম অভিনন্দন জানাই। কারণ তারা আছে বলেই আমরা আছি, প্রত্যেকের সাথে প্রত্যেকে বেঁধে আছি, সংগ্রামে আছি, সংগ্রামের পথে আছি, আন্দোলনের পথে আছি। আমরা আছি আমাদের গানের মধ্যে দিয়ে, আপনাদের পাশে পেয়েছি। গণশক্তি পত্রিকার প্রত্যেককে আমাদের আবার অনেক রক্তিম সংগ্রামে অভিনন্দন জানিয়ে শেষ গান গাইছি ভিতান ভিতান বলে। তাই সবাই মিলে করতালি দিয়ে এই গান গাইবে। সবাই এই গান খুব প্রাণীর গান। La 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 হ্যালো, আচ্ছা, আমাদের মূল অনুষ্ঠানের কাজ এখন শুরু হবে। তার আগে যারা সঙ্গীত পরিবেশন করলেন তাদেরকে গণশক্তির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বামফ্রন্ট চেয়ারম্যান এবং গণশক্তি ট্রাস্টের চেয়ারম্যান কমরেড বিমান বসুর নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি।
দুঃখিত, আমাকে সভাপতি করা হয়েছে, এটা আমি অন্যমনস্ক ছিলাম, তাই আমি শুনিনি, তাই চুপচাপ বসেছিলাম। এখন আপনাদের সামনে গণশক্তি পত্রিকার আজকে যে ৫৮তম বছরে পা রাখলো, এই সম্পর্কে গণশক্তি পত্রিকার পক্ষ থেকে পত্রিকার এখন নবনিযুক্ত যে সম্পাদক কমরেড সমীপ লাহিড়ী আপনাদের সামনে স্বাগত ভাষণ রাখবেন। গণশক্তি পত্রিকার ৫৮তম প্রতিষ্ঠা দিবসের সভাপতি শ্রদ্ধেয় কমরেড বিমান বসু, এখানে উপস্থিত আছেন সিপিআইএম পার্টি বামফ্রন্ট, তার নেতৃত্ব, উপস্থিত আছেন গণশক্তি পত্রিকার সঙ্গে যুক্ত কর্মী, শুভানুধ্যায়ী এবং বন্ধুগণ। আমি প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই পত্রিকার ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। এক কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। এই ৫৮ বছর পা দেওয়ার আগে ৫৭ বছর অনেক রক্ত, অশ্রু, ঘাম, তাই দিয়ে লেখা আছে এই ৫৭ বছরের ইতিহাস। এই ৫৭ বছরের পথ চলতে গিয়ে বহু মানুষের বহু আত্মত্যাগ, তার মধ্য দিয়েই এই পত্রিকা গড়ে উঠেছিল, এই পত্রিকাকে পথ চলতে হয়েছে। এই পত্রিকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, এই পত্রিকার প্রচার করতে গিয়ে প্রচারকরা আক্রান্ত হয়েছেন, এমনকি যারা পাঠকের কাছে পৌঁছে দেন তারাও আক্রান্ত হয়েছেন। কিন্তু আক্রমণ করে ৫৭ বছরের এই পথ চলায় একদিনের জন্যও ছেদ ঘটাতে পারেনি কোনো শক্তি। এ এক বিরল ইতিহাস। সংবাদ মাধ্যমের গুরুত্ব
এ অপরিসীম আমরা সবাই জানি, এবং পৃথিবী জুড়েই এই সংবাদ মাধ্যম ব্যবহৃত হয়। অনেকেই নিরপেক্ষ বলে দাবি করেন, কিন্তু যেখানে হ্যাভ আর হ্যাভ নট এর মধ্যে ভাগ আছে, যেখানে শ্রেণীর মধ্যে ভাগ আছে, সেখানে যে কোনো শ্রেণীর পক্ষে দাঁড়াতে হয়। আমাদের এ কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই। হ্যাঁ, আমরা নিরপেক্ষ নই, আমরা শ্রমজীবী মানুষের পক্ষে, এর জন্য আমরা গর্বিত। এটাই আমাদের চলার পথ, এটাই আমাদের দিশা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। একাদিক্রমে 57 বছর বাংলা সংবাদপত্রের ইতিহাসে দৈনিক অনেক সংবাদপত্র তৈরি হয়েছে অনেকের হাত ধরে। সে স্বাধীনতার আগে স্বাধীনতা আন্দোলনকে উৎসাহিত করতে, স্বাধীনতা আন্দোলনের সংবাদ পৌঁছে দিতে, মানুষকে উদ্বুদ্ধ করতে সংবাদ মাধ্যম যেমন ব্যবহার হয়েছে, তেমনি স্বাধীনোত্তর ভারতবর্ষেও আর আমাদের এই বাংলায় অনেক দৈনিক সংবাদপত্র নানান সময় আত্মপ্রকাশ করেছে। কিন্তু একাদিক্রমে 57 বছরের বেশি পথ হেঁটে আসার অভিজ্ঞতা এই মুহূর্তে পশ্চিম বাংলায় একটি কাগজ বাদ দিয়ে আর কেউ গণশক্তির চাইতে এগিয়ে নেই। গণশক্তি একাদিক্রমে এই 57 বছর পেরিয়ে এসেছে, কোনো আত্মসমর্পণের রাস্তা নেয়নি। আজকের দিনের সংবাদ মাধ্যম সবচাইতে বড় সমস্যা, সংবাদ যাকে কেন্দ্র করে একটা সংবাদ মাধ্যম তৈরি হয়, প্রিন্ট মিডিয়া হতে পারে, ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে, বা আজকের বর্তমান সময় যে নেট দুনিয়া তৈরি হয়েছে, সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে, সেখানে সবচাইতে বড় সংকট খবর পৌঁছানো, সঠিক খবর পৌঁছানো। অনেকগুলো ছাঁকনির মধ্য দিয়ে সংবাদকে ছাঁকা হয়। এ আজ থেকে না, শুরুতেই যে কথা বলেছি, যা গণশক্তির চলার পথের পাথেয় ছিল, যে হ্যাঁ, আমরা শ্রমজীবী মানুষের পক্ষে, যারা এই শ্রমজীবী মানুষের বিপক্ষে কাজ করে তারা অনেক শক্তিশালী, তারা অনেকগুলো ছাঁকনির মধ্য দিয়ে সংবাদকে ছাঁকে। কোন সংবাদ পরিবেশন করবে, কোন সংবাদ পরিবেশন করবে না, কোন সংবাদকে অর্ধেক তুলে ধরবে, কোন সংবাদকে সম্পূর্ণ তুলে ধরবে, অথবা কোন সংবাদ বাদ দেবে, তার চাইতেও ভয়ঙ্কর, যেখানে তিল থেকে তাল হয়, আজকাল তিল ছাড়াও তাল তৈরি হচ্ছে সংবাদ মাধ্যমে। ফলে এটা সত্যিকারের সংকট পাঠকদের কাছে, যে তারা পৃথিবীর খবর জানবে কি করে, দুনিয়ার খবর জানবে কি করে, দেশের খবর জানবে কি করে, রাজ্যের খবর জানবে কি করে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানে তো শুধু মালিকানার স্বাধীনতা নয়, যে মালিক স্বাধীন। এখানে ভারতবর্ষে এই মুহূর্তে যদি আমরা সংবাদ মাধ্যমের দিকে তাকাই, প্রায় 70% সংবাদ মাধ্যম তা কর্পোরেট নিয়ন্ত্রিত। গোটা ভারতবর্ষ জুড়ে অর্থনীতিতে যে লুট চলছে, আপনারা দেখছেন, শশী কুমার উনি এসেছেন, উপস্থিত হয়েছেন। ফলে আজকের দিনে খবর মূলত কর্পোরেট নিয়ন্ত্রিত। পৃথিবী জুড়ে কর্পোরেট যে লুট চালায়, আমাদের দেশে যে লুট চলছে, কোনো কর্পোরেট সংবাদ মাধ্যমে সেই সংবাদ আসবে? সে সংবাদ আসবার কোনো সুযোগ নেই। ফলে সংবাদপত্রের স্বাধীনতা মানে সংবাদপত্রেও বহুত্ববাদ, সংবাদপত্রের মালিকানা মানুষের হাতে যদি না থাকে, যদি মুষ্টিমেয় কয়েকজনের হাতে থাকে, সংবাদ মাধ্যমের বহুত্ববাদ নষ্ট হয়, সংবাদ মাধ্যমের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়। সেই দিকেই হাঁটছে এখন আমাদের দেশ ভারতবর্ষ। খবর তৈরি করা হচ্ছে,
কারুর স্তুতি করবার জন্য, কারুর কুকর্ম ঢাকবার জন্য। তার বিরুদ্ধে লড়াই করে সঠিক সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করতে হচ্ছে গণশক্তিকে। অনেক প্রতিবন্ধকতা, রাজনৈতিক আক্রমণ, দৈহিক আক্রমণ ছাড়াও অর্থনৈতিক অবরোধ, তাকে মোকাবিলা করেও গণশক্তিকে পথ এগোতে হয়েছে। প্রতিদিনের চলার পথ অত্যন্ত কঠিন। অসংখ্য শুভানুধ্যায়ী, অসংখ্য পাঠক, তারা প্রতিদিন গণশক্তি পত্রিকা যাতে মাথা উঁচু করে সত্যের পথে, লড়াইয়ের পথে টিকে থাকতে পারে, তার জন্য তারা মুক্ত হস্তে দান করেন। সেই দানকে আমরা স্বীকৃতি দিচ্ছি আমাদের চলার পথের অন্যতম প্রধান উৎসাহ। তা না হলে টিকে থাকা সম্ভব হতো না। এটাও আজকের দিনে সত্য সংবাদ, তার সামনে ব্যারিকেড তৈরি করবার একটা অন্যতম রাস্তা। যে অর্থনৈতিক অবরোধ তৈরি করো, আজকের দিনে সংবাদ মাধ্যম টিকে থাকে বিজ্ঞাপনে। কোনো বিজ্ঞাপন দাতা যাতে সেখানে না আসে, সরকারি বিজ্ঞাপন যা দেওয়া বাধ্যতামূলক, সেই বিজ্ঞাপনও যাতে না আসে। অন্যান্য ক্ষেত্র যেখান থেকে বিজ্ঞাপন আসার সুযোগ আছে, সেখান থেকে বিজ্ঞাপন আসার ক্ষেত্রে অবরোধ তৈরি করো। অর্থনৈতিক অবরোধ তৈরি করে অর্থনৈতিকভাবে শ্রমজীবী মানুষের সংবাদ পৌঁছে দেওয়ার যে কাজ করছে গণশক্তি, তাকে রুদ্ধ করার চেষ্টা করেছে। তারও মোকাবিলা করতে হয়েছে এই 57 বছরে। এ মোকাবিলা শুধুমাত্র গণশক্তি পত্রিকার সঙ্গে সরাসরি যারা যুক্ত, তাদের যেমন আত্মত্যাগ আছে, তাদের যেমন দায়বদ্ধতা আছে শ্রমজীবী মানুষের লড়াইয়ের প্রতি, কিন্তু শুধুমাত্র আমরা একা এই কাজ কখনোই করতে পারতাম না। অসংখ্য শুভানুধ্যায়ী, অসংখ্য পাঠক, তাদের যদি সক্রিয় সহযোগিতা আমরা না পেতাম, অতীতেই হোক বর্তমানেই হোক, তাহলে এই পথ চলা আমাদের পক্ষে আরো অনেক কঠিন হয়ে যেত। আজ বিশেষ করে আমাদের দেশে যে ধরনের প্রচার চলছে, দেশের বহুত্ববাদকে ধ্বংস করবার জন্য, নানা জাতি, নানা মত, নানা পরিধান, তাকে ধ্বংস করে এক নেতা, এক দল, এক ধর্ম, এক ভাষা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা এবং তার পক্ষে যে প্রচার চলছে, এ প্রচারের মোকাবিলা মতাদর্শগতভাবেই করতে হয়। এই প্রচারের মোকাবিলায় মতাদর্শগতভাবে যারা অত্যন্ত বলিয়ান, তাদের লেখনী যেমন আমরা প্রকাশ করি, তেমনি এই লড়াইয়ের খবরও আমরা প্রকাশ করি। আমাদের দেশটাকেই আমরা এক রাখতে পারবো না। এই তত্ত্ব যদি মানুষের সামনে থেকে জিতে চলে আসতে পারে, মানুষকে যদি বোঝাতে পারে, আর এটা সম্ভব। আজকের দিনের মিডিয়া এত শক্তিশালী, মানুষের মতামতকে গভীরভাবে প্রভাবিত করে। এই জন্যই তো বলেছিলেন, ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকা হেরে যাচ্ছে, সে সময় যখন আমেরিকার প্রেসিডেন্ট ডেকে বলছে কি চাই, কত যুদ্ধ বিমান, কত ট্যাঙ্ক, তার প্রচার সচিব বলেছিলেন, আমি অনেক আগেই বলেছিলাম এ যুদ্ধ ইতিমধ্যেই আমরা হেরে গেছি, আপনি সেই কাজ না করার জন্য দরকার ছিল শক্তিশালী সংবাদ মাধ্যম। আপনি দেশের ভেতরে প্রচার করতে পারেননি, আপনার যুদ্ধের যৌক্তিকতা মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি, ফলে আপনি দেশের মানুষের কাছে যুদ্ধে হেরে গেছেন। ভিয়েতনামে জিতবেন কি করে? 10টা ট্যাঙ্ক, 10টা বোমারু বিমানের চাইতে একটা মিডিয়া ছিল জরুরি। ফলে কলম তলোয়ার হিসেবে ব্যবহার হয়, কিন্তু সেই তলোয়ার কোন কাজে ব্যবহার হবে? সেই তলোয়ার শ্রমজীবী মানুষের লড়াইয়ের আত্মরক্ষার জন্য ব্যবহার হবে, নাকি সেই তলোয়ার ব্যবহার হবে শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণাকে আরো খুঁচিয়ে রক্তাক্ত করবার জন্য? এই প্রশ্ন আজকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। ফলে আজকের দিনে আমি নিরপেক্ষ বলে কোনো শব্দ থাকতে পারে না।
প্রশ্ন যখন আমার সংবিধান থাকবে কিনা, প্রশ্ন যখন আমার দেশ ঐক্যবদ্ধ থাকবে কিনা, প্রশ্ন যখন দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা, তখন একটা দিক বেছে নিতেই হয়। মানুষকে ঐক্যবদ্ধ করবার পক্ষে, মেহনতি মানুষের জীবন যন্ত্রণা নিয়ে লড়াইয়ের পক্ষে দাঁড়াতেই হয়। নিরপেক্ষতার মুখোশ পরে এ লড়াই কখনো লড়া যায় না। ওটা আসলে আত্মসমর্পণের রাস্তা। ওই আত্মসমর্পণের রাস্তায় 57 বছর অনেক বিরোধিতা, পাহাড় প্রমাণ বিরোধিতা সত্ত্বেও গণশক্তি ওই রাস্তায় কোনোদিন হাঁটেনি। কিন্তু ওই রাস্তায় না হেঁটেও যে টিকে থাকা যায়, আজকের 58তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠান তা জাজ্জল্যমান প্রমাণ। আপনারা যারা এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। গণশক্তি পত্রিকার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের পক্ষ থেকে স্পেশালি আই উড লাইক টু থ্যাংক শশী কুমারজি ফর টেকিং দ্য পেইন অফ ফ্লাইং ফ্রম very far of our country, and he has come today morning itself, and he will be delivering his thought before us. So I am specially thankful to him. আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করলাম। আচ্ছা, এখন কিছু কাস্টমারি কাজ আছে যারা অতীতে এসছেন তারা জানেন। সেই কাজগুলো হবে এই প্রাইজ দেওয়া ইত্যাদি, সেসব বিষয়গুলো। আর শশী কুমার এসছে, তাকে তো রিসিভ করার অফিসিয়ালি রিসিভ করা হয়নি, উনি এসে ঢুকেছেন আলোচনার সভায়। এই সব ঘোষণাগুলো করবেন কমরেড শ্রমিক লাইন। প্রথমেই আমরা আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য শশী কুমারকে ধন্যবাদ জানিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন গণশক্তি পত্রিকার পক্ষে অতনু সাহা, পত্রিকার সহ সম্পাদক। শশী কুমারজি। শশী কুমারকে শাল পরিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন গণশক্তি ট্রাস্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু। আচ্ছা, আপনারা জানেন সবাই যে আমাদের গণশক্তি পত্রিকা, এই পত্রিকা বিক্রিতে যারা সর্বোচ্চ সংখ্যক পত্রিকা বিক্রি করেন প্রতি বছরই তাদেরকে আমরা সম্বর্ধিত করি। এই বছর প্রথম এবং সর্বোচ্চ যে জেলা পত্রিকা বিক্রি করেছে তারা হলো উত্তর 24 পরগনা জেলা কমিটি। উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষে কমরেড আহমেদ আলী খানকে অনুরোধ করছি এসে এই ছোট স্মারক গ্রহণ করতে। স্মারক দিচ্ছেন কমরেড মোহাম্মদ সেলিম, তার হাতে তুলে দিচ্ছেন। দ্বিতীয় সর্বোচ্চ পত্রিকা বিক্রয় করেছে কলকাতা জেলা কমিটি। কলকাতা জেলা কমিটির পক্ষে কমরেড সুব্রত দত্ত এবং গৌতম রায়
তাদেরকে আসতে অনুরোধ করছি। এই স্মারক তুলে দেবেন তাদের হাতে কমরেড সূর্যকান্ত মিশ্র। তৃতীয় সর্বোচ্চ পত্রিকা বিক্রি করেছে হুগলি জেলা কমিটি। হুগলি জেলা কমিটির পক্ষে কমরেড অভিজিৎ চক্রবর্তীকে আমি আসতে অনুরোধ করছি এই স্মারক গ্রহণ করার জন্য। স্মারক তুলে দিচ্ছেন কমরেড রামচন্দ্র ডোম। সর্বোচ্চ প্রথম, দ্বিতীয়, তৃতীয় জেলাকে আমরা অভিনন্দিত করছি, এর মানে এই নয় যারা এর পরে আছেন তাদের অভিনন্দিত করছি না। এক একটি পত্রিকা বিক্রি করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম করতে হয়, কত লড়াই করতে হয় এ আমরা জানি। ফলে আমরা যারাই মানুষের কাছে, পাঠকের কাছে প্রতিদিন রোদ, ঝড়, জল, বৃষ্টি, শীতকে উপেক্ষা করে শত্রুর আক্রমণের মোকাবিলা করে এই পত্রিকা পৌঁছে দিচ্ছেন, সেই সমস্ত কমরেডদের আমরা অভিনন্দন জানাচ্ছি, সেই সমস্ত জেলাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং একই সঙ্গে আশা করছি যে এই পত্রিকা আরো অনেক বেশি পরিমাণ আমাদের পৌঁছে দিতে হবে মানুষের কাছে। যদি অসত্যের মোকাবিলা করতে হয়, আমাদের সত্য এবং লড়াইয়ের সংবাদকে যদি পৌঁছে দিতে হয় মানুষের কাছে। ধন্যবাদ। আচ্ছা, অর্থ ওই লিস্টটা হয়েছে, করে দিয়েছে। আচ্ছা, অর্থ আমি আগেই বলবার সময় বলেছি আমাদের পত্রিকা অর্থনৈতিক অবরোধে আছে, তার মধ্য দিয়েও পথ চলছে অসংখ্য শুভানুধ্যায়ী পাঠক তাদের নিয়মিত দানের মধ্য দিয়ে। আজকেও 5 জন এখানে দান করেছেন। নিমাই চন্দ্র, কি নাম লেখা আছে? নিমাই চন্দ্র না চন্দ্র? নিমাই চন্দ্র চন্দ্র, ইনি 15,000 টাকা গণশক্তিতে দান করেছেন। গৌতম ভট্টাচার্য, ইনি 8,500 টাকা দান করেছেন। গীতা সেনগুপ্ত, ইনি 6,000 টাকা দান করেছেন। চন্দ্রা আচার্য ভট্টাচার্য, ইনি 50,000 টাকা দান করেছেন। আর জ্যোতির্ময় ব্রহ্ম, ইনি 10,000 টাকা দান করেছেন। এখন আপনাদের সামনে গণশক্তির 58তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখবেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরো সদস্য, রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। শ্রদ্ধেয় বিমানদা, আমাদের আজকে এখানে যে মূল বক্তা, যার বক্তৃতা শুনতে আমরা হাজির হয়েছি, পি শশী কুমার, সূর্যদা, কমরেড রামচন্দ্র ডোম, গণশক্তির সম্পাদক, অন্যান্য গণশক্তির আমার সব সহকর্মী, কমরেডস ও বন্ধুগণ, আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি গণশক্তি পত্রিকাকে। কমরেড শ্রমিক লাহিড়ী বড় সময় বলল যে 57 পেরিয়ে 58তে পা দিয়েছে। একটা প্রতিষ্ঠান চালানো, ওগুলোতে এখনকার সময় সরকারের প্রত্যক্ষ বিরোধিতা, হুমকি, শুধু অসহযোগিতা নয়, যদি কেউ সহযোগিতা করে তারাও আক্রমণের শিকার হবে। সেই লেখক, পাঠক, বিক্রেতা, বিজ্ঞাপনদাতা, সাহায্যকারী যে হোক, তারপরেও নবান্ন
এবং 56কে বুড়ো আঙুল দেখিয়ে 57 থেকে 58-তে গণশক্তি পৌঁছেছে। অভিনন্দন তার জন্য। গণশক্তি পত্রিকা যখন সারস সংখ্যা বেরোলো, তাতে ছোট্ট একটা আমাদের কথা বলে ওদের সম্পাদকীয় ওরা জানিয়েছিলেন। তাতে মূলত যেটা বলা ছিল, আমি কোট করছি, গণশক্তি সারস সংখ্যা আমাদের কথা বলেছিল, সময়ের এই বিপরীতমুখী স্রোতই আমাদের স্বদেশ, আমাদের রাজ্য, এক মুষল পর্বের নিরন্তর সাথী। গণশক্তি তারই চালচিত্র তুলে ধরতে চেয়েছে। এটা শুধুমাত্র সারস সংখ্যায় নয়, প্রতিদিন যখন একতরফা এক পেশে সরকারি বিজ্ঞাপনের মতো নিউজ আর ভিউজ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিকল্পের কথা, বিকল্প ভাষ্য, বিকল্প ভাষায় মানুষের কথা, নানান পেশায় যুক্ত মানুষ, তাদের জীবন জীবিকার প্রশ্ন, তার সঙ্গে দাঁড়িয়ে প্রতিদিন ঘটে যাওয়া নিত্য নৈমিত্তিক অন্যায়, অবিচার, অসত্য, দুর্নীতি, তার পর্দা ফাঁস করা। গণশক্তির যারা সাংবাদিক, তারা গর্ব করে বলতেই পারেন, তারাই হচ্ছেন লাগাতার প্রথম যারা এই সমস্ত দুর্নীতির কথা অকপটে এবং কোনো কিছু রাগঢাক না করে, কোনো ভয় ভীতি তার শিকার না হয়, তারা প্রথম মানুষকে জানিয়েছেন। এখন যারা অন্যান্য খবরের কাগজ, পত্রপত্রিকা, নেতা, বিরোধী নেতা, এমনকি কোর্ট, এমনকি সেন্ট্রাল এজেন্সি যে সমস্ত দুর্নীতির কথা প্রথম বলছে, তারা পুরনো গণশক্তি পড়লেই সেগুলোর হদিশ পেতে পারেন এবং সাহসিকতার সঙ্গে গণশক্তি সেগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রথম কথা আমি আশা রাখবো, গণশক্তি তার এই সুরটাকে চড়িয়ে রাখবে এবং আমাদেরকে প্রতিদিন এই ধরনের তথ্য এবং সত্য জানান দেবে। আর সেজন্যই তো মানুষ এত সাহায্য করছেন। তারা চান এই একমুখীনতা থেকে বৈপরীত্যে, যেখানে দাঁড়িয়ে মত আলাদা আলাদা থাকবেই, পথ আলাদা থাকবেই গণতন্ত্রে, কিন্তু তার সঙ্গে দাঁড়িয়ে যেটা সত্য সেটা তো জানাতে হবে। আচ্ছা, এই মুহূর্তে নববর্ষে মণিপুরে গত কয়েক মাস ধরে জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী সে হাঙ্গামা খুন চলছে, তারপরে সেটাকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করা হয়েছে, খুন হচ্ছে, পোড়াচ্ছে, কারফিউ হয়েছে। কিন্তু আমাদের দেশের সংবাদ মাধ্যম দেখলে বোঝা যাবে না, সব চাঙ্গা আছে। বেনারস বিশ্ববিদ্যালয় IIT ছাত্রী গণধর্ষণের শিকার, 2 মাস লেগেছে যোগী সরকারকে, কারণ অপরাধীকে ধরতে। কারণ এ রাজ্যে যেমন আমরা দেখছি, যেহেতু শাসক দলের এই যে মিথ্যা প্রপাগান্ডা, তার যারা হচ্ছে মূল হোতা IT সেল, তার দায়িত্বপ্রাপ্ত যারা ধর্ষণ করেছে আর পরদিন গিয়ে মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছে, আর সেই জন্য 2 মাস লেগেছে তাকে, ধর্ষককে চিহ্নিত করতে এবং ধরতে। প্রচার মাধ্যমগুলো দেখলে বোঝা যাবে যেরকম কোনো খবর আছে। কেন এটা হয়? আমাদের দেশের এবং পৃথিবীর কোথাও সংবাদপত্র, সংবাদ মাধ্যম কখনোই সরকারি তন্ত্রের বশংবদ হয়নি। আর বাংলার সাংবাদিকতা এটা গৌরবের জায়গা, কারণ আমরা ঔপনিবেশিক শাসনের সময় স্বাধীনতা লড়াই, এই সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদ পরিবেশনের স্বাধীনতা এবং লড়াইয়ের অংশ হিসেবে সংবাদপত্রকে ব্যবহার করা, মালিক, লেখক, সম্পাদক, পাঠক, সংবাদ বিক্রেতা সব এক জায়গায় দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে নানা নিষেধাজ্ঞা ছিল, বাধা বিপত্তি ছিল, নানান কৌশলে, ভাষার ক্রিয়া কৌশলে, কখনো স্যাটায়ারে তারা কিন্তু সংবাদ পরিবেশন করেছেন। এখন তো সংবাদপত্র থেকে কার্টুনই উঠে গেছে। আসলে প্রথম পাতায় যে সমস্ত নেতা নেত্রীর ছবি ছাপা এবং খবর ছাপা হয়, তারা নিজেরাই কার্টুন হয়ে গিয়েছে। আজকাল খবরের কাগজে আলাদা করে কোনো কার্টুন আর ছাপা হয় না, কার্টুনিস্টরা বেকার হয়ে গিয়েছে।
আমি বেশি সময় নেব না, কারণ একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা প্রশ্নে, এবং আজকে এটা খুবই প্রাসঙ্গিক। প্রতিদিন আইন সংহিতার নামে, সংশোধনের নামে, পুরনো সুযোগ সুবিধে অধিকার বাতিল করে নতুন সমস্ত নিয়ম কায়দা কানুন জানানোর নাম করে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, আইটি সেক্টরে হোক, এই ইনফরমেশন যখন এক্সপ্লোর করছে, আমরা বলছি, এটাই আমরা শুনে এসেছিলাম যে তথ্য এমন হবে, একবারে ইনফরমেশন হাইওয়েতে আমরা দাঁড়িয়ে থাকবো, আর প্রতিদিন আমাদেরকে এই সমস্ত আধুনিক কৌশলকে ব্যবহার করে, টেকনোলজিকে ব্যবহার করে আমাদের অন্ধ গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যেখানে যুক্তি থাকবে না, সত্য থাকবে না, তথ্য থাকবে না, শুধু ভক্ত থাকবে আর ভক্তি থাকবে। সেখানে দাঁড়িয়ে গণশক্তির লড়াই, মাঠে ময়দানে যারা লড়াই করছে, আন্দোলন সংগ্রাম যারা করছে, যারা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই করছে, অধিকার অর্জনের, অর্জিত অধিকারকে রক্ষা করার, ফেরত পাওয়ার জন্য লড়াই করছে, তাদের সব লড়াইয়ের আসলে আলাদা আলাদা অসংখ্য গল্প আছে, অসংখ্য কথা আছে, অসংখ্য সংবাদ আছে। সবটা গণশক্তি পত্রিকার 8টা পাতার মধ্যে জুড়ে দেওয়া যায় না। এই জন্য পোর্টাল করা হয়েছে, তাকে আরো সমৃদ্ধ করতে হবে, আরো প্রসারিত করতে হবে। তাছাড়া পার্টির অন্যান্য বিভিন্ন রকমের মাধ্যম আমরা চেষ্টা করছি, যাতে দাঁড়িয়ে প্রতিদিন আমাদের মননে, আমাদের চিন্তনে, আমাদের মুক্ত বুদ্ধির চর্চায় যাতে স্বাধীন সত্তা গড়ে ওঠে, এবং সেটা যাতে মানবিক হয়, এবং সেটা যাতে মানুষের কল্যাণে হয়, দেশের কল্যাণে হয়। আসলে আমাদের আজকে যে সাংবিধানিক ব্যবস্থা, সেটাকেই ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল, যে প্রকল্প হাজির করা হয়েছিল, সেখানে শুধুমাত্র ইকুয়ালিটি, লিবার্টি, ফেটার্নিটি, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের ভিত্তিতেই নয়, যে প্রকল্প হাজির করা হয়েছিল নতুন ভারতের, তার জন্য যে মূল নীতি বলার কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা হবে, জাস্টিস, এবং সেটা সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক, সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক। আজকে সেই 3টি ক্ষেত্রে একদিকে অসাম্য বাড়ছে, বৈষম্য বাড়ছে, মুষ্টিমেয় কিছু জনের হাতে শুধু টাকা পয়সা পুঁজি নয়, আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা কিছু রসদ প্রয়োজন, সেগুলো জমা হচ্ছে, কুক্ষিগত হচ্ছে। একটা বিশাল মাঝখানে একটা সাগর তৈরি হচ্ছে, যেটাকে বোঝানো যাবে না এত সহজে। ক্ষুধার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, রসদের প্রশ্নে, বাসস্থানের প্রশ্নে, পরিবহনের প্রশ্নে, যা যা আধুনিক জীবনে মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার উত্তরণ ঘটানোর জন্য অঙ্গাঙ্গিভাবে যুক্ত, যেগুলো বামপন্থীরা মনে করে অধিকার, যেগুলো দক্ষিণপন্থীরা মনে করে এন্টাইটেলমেন্ট, সেইগুলোকে ক্রমাগত সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। সেই লড়াইটা যখন আমরা লড়ছি বামপন্থীরা, তখন মুখপত্র হিসেবে গণশক্তি সেই কথাগুলো তুলে ধরছে। কারণ অনেকের এটা মনোভূত হচ্ছে না, কারণ একটা সময় ছিল যখন সংবাদ জগৎ, সংবাদপত্র, সংবাদের মালিক, সম্পাদক, আর এই সোশ্যাল অ্যাক্টিভিজম, পলিটিক্যাল অ্যাক্টিভিজম, নীতিগত অবস্থান, আর এখন হচ্ছে শেয়ার মার্কেট, কর্পোরেট পুঁজি, তার মুনাফা, তার ডিভিডেন্ড, তার লাভ, সেটা হয়ে গেছে মুখ্য। ক্রমাগত শুধু খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, সংবাদ মাধ্যমগুলো এক একটা কর্পোরেট সংস্থা হয়ে গিয়েছে তা নয়, সেগুলো শুধু কর্পোরেট পুঁজির আখড়া হয়ে গেছে তা নয়। তারাই আবার একটা মেজর, যারা বিভিন্ন এই যে পরিবর্তিত সময়ে নিউ ইন্ডিয়ান নাম করে যা বলা হচ্ছে, সেখানে এই রসদগুলোকে, এই ব্যবসাগুলোকে, এই সম্পদগুলোকে আহরণেরও হাতিয়ার হয়ে গিয়েছে। সুতরাং কর্পোরেট অ্যান্ড মিডিয়া, যেটা শশী কুমার বলবেন, আজকে খুবই ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গিয়েছে। সেখানে মানুষের স্বার্থের থেকে বেশি কর্পোরেটের স্বার্থ অনেক বেশি। আগেও ছিল, বিজ্ঞাপন থাকবে, এটা এখন বিজ্ঞাপন না, এমনকি সম্পাদকীয় স্তম্ভ পর্যন্ত, খবর পর্যন্ত কেনা হচ্ছে, পেইড নিউজ আমরা জানি। আর অন্যদিকে প্রতিদিন ভয় দেখাচ্ছে বিভিন্ন এজেন্সি,
সে সিআইডি হতে পারে, ইডি হতে পারে, সিবিআই হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে। তবে সব যুগেই সাম্রাজ্য, প্রশাসন, রাজকীয় ব্যবস্থা তারা এটা সব সময় করেছে, কিন্তু কখনো এত একেবারে সাষ্টাঙ্গে প্রমাণ করতে প্রচার মাধ্যম কখনো এত উদ্গ্রীব ছিল না, এখন যতটা দেখা যাচ্ছে। আমরা বলতাম যে বলা হয় চতুর্থ স্তম্ভ, কিন্তু এখন আমরা মনে করছে এই যে সাম্রাজ্য গড়ে উঠছে, এই যে লুটের রাজত্ব গড়ে উঠছে, এই যে দুর্নীতিতন্ত্র গড়ে উঠছে, তার একটা স্তম্ভ হয়ে গেছে সংবাদ মাধ্যম। অথচ তাদেরও ছাড় নেই, শুধু সাংবাদিকরা ছাঁটাই হচ্ছে তা নয়। এই কলকাতায়, এই দিল্লিতে, এই মুম্বাইতে প্রতিষ্ঠিত সম্পাদককে, অ্যাঙ্কারকে, সাংবাদিককে যখন সত্তা চেয়েছে, প্রশাসন চেয়েছে, তাকে বার করে দিয়েছে, পেশা থেকে বার করে দিয়েছে, স্টুডিও থেকে বার করে দিয়েছে, সম্পাদকীয় কেবিন থেকে বার করে দিয়েছে, খবরের কাগজের দপ্তর থেকে, টেলিভিশন চ্যানেল থেকে বার করে দিয়েছে। তাহলে আসলে প্রশ্ন হচ্ছে রুখে দাঁড়ানোর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে এবং গোটা দেশে সেই লড়াইয়ের মধ্যে আছি। সেই লড়াইকে যত আঘাত আসুক না কেন আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বন্ধুবর প্রবীর প্রকাশস্থ, ইউএপিএতে তাকে আটক করা হয়েছে। জরুরি অবস্থার সময়ও সে বন্দী ছিল মিসায়, ছাত্রনেতা, আর এখন যখন সাংবাদিক সম্পাদক তখনও তাকে জেল খাটতে হয়েছে তার সঙ্গীদের সঙ্গে। একদিনে 4 ডজন জায়গায় রেড হচ্ছে, ডায়েরি, পেন ড্রাইভ, সমস্ত ইকুইপমেন্টস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সব তুলে নিয়ে চলে গেছে। কেস সাজাতে হবে, দেশদ্রোহী সাজাতে হবে। আর এখন এমন আইন নিয়ে আসছে, সেই রাজদ্রোহ, দেশদ্রোহ, তাকে নতুন আঙ্গিকে, নতুন ভাষায়, কিন্তু আসলে ভয় দেখানো। প্রশ্ন হচ্ছে ভয়ে ভীত হব অথবা ভয়কে জয় করব। এই সময় দাঁড়িয়ে এই জন্যই ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই হচ্ছে। এমনকি কেউ এটাও প্রশ্ন করছেন এই যে 7 তারিখে ইনসাফ হবে, ইনসাফ র্যালি হবে, ইনসাফটা হবে না, বলে ইনসাফ কেন? সেখানে ভাষাকেও ব্যবহার করা হচ্ছে। আমি গণশক্তিকে বলবো সচেতন থাকতে। অষ্টাদশ শতকের শেষ ভাগ থেকে আমাদের দেশের সাম্প্রদায়িকতার সঙ্গে সঙ্গে কমিউনালাইজেশন অফ ল্যাঙ্গুয়েজ হয়েছে, ভাগ করে নেওয়া হয়েছে। যেমন খাদ্যকে ভাগ করে নেওয়া হয়েছে, পোশাক আশাককে ভাগ করে নেওয়া হয়েছে, সেরকম ভাষাকেও ভাগ করে নেওয়া হচ্ছে। আরে বাংলা ভাষা আমরা মিশ্র সংস্কৃতির একটা উদাহরণ। এখানে দাঁড়িয়ে আমরা বলি পয়লা বৈশাখ, হাল খাতা, কোন ভাষা থেকে বলি? মুখ্যমন্ত্রী পছন্দ নয়, সুতরাং ওই জন্য বলছেন ওটা পয়লা বৈশাখ নয়, হালখাতা নয়, ওটা হবে বাংলা দিবস। আসলে বাঙালিয়ানা বাংলার নাম করে বাঙালিয়ানাকে শেষ করতে চাইছে। এটাই আরএসএস এর সংঘ পরিবারের প্রোগ্রাম। বলে এই শব্দ কেন, ওই শব্দ কেন? আচ্ছা, এখন যদি বলি আমাদের রাজ্যের যৌবন শপথ নিয়েছে মেহনতি মানুষের সঙ্গে দাঁড়িয়ে এই দুর্নীতিগ্রস্ত সরকারের কফিনের শেষ পেরেক ঠুকবে, তাদের পরে বলবেন কফিন কেন বললেন, ওটা তো ইংরেজি শব্দ। পেরেক কেন বললেন, ওটা তো পর্তুগিজ শব্দ। তার ঠুকবেন কেন বললেন, ওটা তো হিন্দি উর্দুতে ব্যবহার করা হয়, ঠোকা। প্রথম সে কফিন ইংরেজি হোক, পেরেক পর্তুগিজি হোক, আর ঠুকবে যে হাতুড়ি, সে হাতাওড়া বলুন আর আদিবাসীদের ভাষায় কুট্টুসি বলুন, প্রশ্ন হচ্ছে হাতিয়ার। হাতিয়ারটাকে মজবুত করে ধরতে হবে। সে অর্থে বাংলায় যে কাস্তে আমরা ব্যবহার করি সেটা ফার্সি শব্দ থেকে এসছে। কৃষিকাজকে বলা হয় কাস্তকার, কাস্তকারী, আর তার থেকে তার কৃষকের হাতিয়ার হচ্ছে কাস্তে। তাহলে আসলে কাস্তেটাকে ধারালো করতে হয় আর হাতুড়িটাকে মজবুত করে ধরতে হয়, আর তবেই দাঁড়িয়ে আমরা সে সাম্প্রদায়িকতা হোক আর দুর্নীতি হোক তার অবসান ঘটাতে পারবো। আমাদের দরকার এই বাংলার ট্রান্সফরমেশন। বাংলার পুনর্জাগরণের জন্য বামপন্থার পুনরুত্থানের প্রয়োজন, আর বামপন্থার পুনরুত্থানের জন্য সত্যের প্রতি নির্ভীক দায়বদ্ধ থেকে মাথা উঁচু করে বেঁচে থাকার শপথ নিয়ে আমরা সবাই যখন এগোবো, গণশক্তি আমাদের এগোতে সাহায্য করবে এবং দিশারি হয়ে কাজ করবে, এই আশা রেখে 58তম প্রতিষ্ঠা দিবসে সবাইকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ দিয়ে শেষ করছি।
কমরেড ও বন্ধুগণ, আপনারা শুনেছেন এবং জানেনও সকলে যে আজকে একটা বিশেষ কর্মসূচিও আছে, আলোচনা সভা, এবং সেই আলোচনা সভা আক্রান্ত সংবাদ মাধ্যম, বিধ্বস্ত গণতন্ত্র, এই বিষয়ের ওপর বলবেন। এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক শশী কুমার মহাশয়। তিনি বলবেন, তিনি আবার অধ্যাপনাও করেন, জার্নালিজম পড়ান। এখন স্বাভাবিকভাবে ওটা আমাদের কাছে একটা মুখ্য বিষয় বলে এখানে এই প্রতিষ্ঠা দিবসে কিছু বক্তব্যের সংক্ষিপ্ত করা হয়েছে। আমি আপনাদের সামনে দু একটি কথা এখানে উল্লেখ করতে চাই। এখানে শুনেছেন আপনারা আজকের দিনের গণশক্তির জন্মের ইতিহাস, পথ চলার ইতিহাস, পথ চলতে অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে, সেটা আপনারা শুনেছেন। আজকের দিনটা গণশক্তি পরিবারের কাছে, গণশক্তির পাঠক এবং সুবর্ণোদ্যায়ীর কাছে অবশ্যই একটা বিশেষ দিন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকের দিনটা সারা দেশের জন্য সেটা একটা বিশেষ দিন। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 193 বছর আগে, আমাদের পশ্চিম প্রান্তে আরব সাগরের সামনে জন্মগ্রহণ করেছিলেন সাবিত্রীবাঈ ফুলে। আর সাবিত্রীবাঈ ফুলে যে কাজটা করেছেন তখনকার সময়ে ভারতের বুকে, এটা অনবদ্য। তিনি একজন মহিষী রমণী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এখানে অনেকেই জানেন বিদ্যাসাগরের কাজ, বিদ্যাসাগর কিভাবে নারী শিক্ষার জন্য কাজ করেছেন। সাবিত্রীবাঈ ফুলে নারী শিক্ষার জন্য কাজ করেছেন এবং সমাজে দলিত মথিত অংশের তাকে শিক্ষার অঙ্গনে নিয়ে আসার জন্য লড়াই করেছেন, নিয়ে এসছেন, পড়াশোনা করিয়েছেন। ফলে দেশের দিক থেকেও আজকের দিনটা সেই দিক থেকে গুরুত্বপূর্ণ। এই জন্য যখন একটু আগে শুনলেন জাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে এবং তার মানে কোন বংশে কার জন্ম তা দিয়ে সবকিছু বিচার করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে লড়াই করতে হচ্ছে গণতন্ত্রের জন্য, লড়াই করতে হচ্ছে সংবিধানের, তার সংবিধানের মূল যে বিষয়বস্তু ধর্মনিরপেক্ষতার আদর্শ, তাকে রক্ষা করার জন্য। সেখানে দাঁড়িয়ে গণশক্তি পত্রিকা নিরলসভাবে শ্রমিক, শ্রমজীবী মানুষ তার লড়াই সংগ্রামের কাহিনী যেরকম তুলে ধরে, সমস্যা তুলে ধরে, অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে ওঠে, কৃষক ক্ষেতমজুরের স্বার্থেও একই রকমভাবে সে তার লেখনী, সংবাদ পরিবেশনার কাজ সে সম্পন্ন করে। কাজে এই পরিবেশ পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়ে যে পরিবেশ পরিস্থিতি আজকে তৈরি করেছে দিল্লির বিজেপি নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের তৃণমূল নেতৃত্বে রাজ্য সরকার, আমাদের একটু স্বল্প সময়ের জন্য হলেও চিন্তা ভাবনা করা উচিত। সেটা কি? বিজেপি যে রাজনৈতিক সংগঠন, তার চালিকা শক্তি কি? তার চালিকা শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।
শুরুতেই তো বিজেপি ছিল না। 1925 সালে নাগপুরে যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গড়ে ওঠে, তখনই একটি রাজনৈতিক সংগঠনের জন্ম দিয়েছিল, তার নাম ছিল হিন্দু মহাসভা। তারপর হিন্দু মহাসভা দিয়ে কাজটা হচ্ছে না মনে করে 1951 সালে জন্ম দিয়েছিল আবার জনসংঘ। তারপরের ইতিহাসটা সবারই জানা আছে। ভারতীয় জনতা পার্টির জন্ম, এর ধাত্রী ছিল এবং সংগঠক ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, তারও ধাত্রী এবং জন্মদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কংগ্রেস ভেঙে জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলায় দক্ষিণপন্থী রাজনীতির ভিতভূমি তৈরি করার জন্য। একটু মনে করতে বলবো আপনাদের, যখন জন্ম হলো সেটা আবার 1 জানুয়ারি 1998 সালে। তখনকার বক্তব্য যদি আপনাদের কারোর কানে ধরা আছে এবং লেখা যদি একটু দেখেন, প্রকৃত বামপন্থী দল তৃণমূল কংগ্রেস, প্রকৃত বামপন্থী দল তৃণমূল কংগ্রেস। এবং আমি একটা সভাতে যাচ্ছিলাম, নির্বাচন যখন আসলো, নির্বাচনী সভা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আমি দূরে যে দাঁড়িয়ে যত দূরে মাইক্রোফোন শব্দ আসে সেখানে গান, সবই সলিল চৌধুরীর গান এবং সংগ্রামে উদ্বুদ্ধ করার গান। আর বক্তব্য যখন রাখতে শুরু করলেন, আমি দেখলাম আমার এখন অনেক সময় আছে, যেখানে একটু অ্যাডভান্স হয়ে গিয়েছিলাম। আমি চায়ের দোকানে বসে চা খেতে খেতে বক্তব্য শুনলাম। সেখানে পরিষ্কার বলছে যে সব মেকি বামপন্থীদের রাজ্য থেকে উৎখাত করার লক্ষ্যে আমরা একটা নতুন প্রকৃত বামপন্থী দল গড়ে তুলেছি। দক্ষিণপন্থা রাজনীতি এইভাবেই দক্ষিণপন্থাকে ফিরিয়ে আনার জন্য তারা করে। তাই এখনো আমাদের অনেক জায়গাতেই আমরা শুনতে পাই যে ঠিক আছে, লড়াই সংগ্রামের জন্য বামপন্থীরা ঠিক আছে, কিন্তু ভোটে তৃণমূলকে আটকাতে বিজেপিকে ভোট দিতে হবে। কি আমি কি বেঠিক কথা বলছি? শোনেন না আপনারা? তা কেন? এই জন্য যে তাদের মনে করে প্রকৃত বামপন্থীরা এখন আর নেই। বলা হয় শূন্য থেকে শূন্যের জন্ম হয়, সেটাই চলছে, ধারাভাষ্যের মতো চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে ফারাকটা কোথায়? বিজেপি আরএসএস এর বিরুদ্ধে একটা কথা বলে না, বলে না, বলতে পারবে না। তৃণমূল আরএসএস এর বিরুদ্ধে একটা কথা বলে? কেউ শুনেছেন? এখানে কেউ আছেন বলতে পারবেন শুনেছেন? বলে না, বলতে পারবে না। এই বিষয়বস্তু যদি আমরা বাংলার জনগণের সামনে তুলে ধরতে না পারি, তাহলে বামপন্থী আন্দোলনের সমস্যা দেখা দেবে। দক্ষিণপন্থীর পদচারণা, তাকে বন্ধ করার পথটাকে রুদ্ধ করতে অসুবিধা হবে। তাই আবেদন করব, এই প্রশ্নে একটু সজাগ, একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। হ্যাঁ, একটু আগে কমরেড মোহাম্মদ সেলিম বললেন যে 7 তারিখে যৌবনের আহ্বান এসছে, ব্রিগেড চলো। এখন এখানে যারা আছেন, আমি দেখতে পাচ্ছি, যতটুকু চোখে দেখতে পাচ্ছি, বেশিরভাগই ঠিক আমার মতো না হলেও, আমার মতো বৃদ্ধ না হলেও বেশিরভাগই বিগত যৌবন। তা এখন আমি আপনাদের কাছে আবেদন করব, আপনাদের বন্ধু বান্ধব যদি কোনো সংগঠনে কাজ করেন, সেই সংগঠনের যারা সদস্য, যারা শুভান্যুধ্যায়ী, সবাই কাছেই
আবেদনটা নিয়ে যান, যৌবনের ব্রিগেড ভরাও এবং সেখানে সামিল হও। নতুন যৌবনের যারা নাকি এই ইনসাফ যাত্রা করলো, শুনেছেন ইনসাফ কেন, এই প্রশ্ন এসেছিল, কমরেড সেলিম আপনাদের কাছে বক্তব্য রেখেছেন। তাই ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে 1032 দিন বসে আছে যোগ্য শিক্ষকের চাকুরি প্রার্থী, তারা বসে আছেন রাস্তায়, ধুলোবালি খাচ্ছেন। অকল্পনীয়। এ বাংলায় কেন, ভারতের কোথাও কখনো হয়নি। তাই এই জগদ্দল পাথরটাকে হঠাতে সব অংশের মানুষের সহযোগিতা প্রয়োজন। সেই সহযোগিতা করতে যখন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে তারা যে অভিযানটা শুরু করেছে কোচবিহার থেকে একেবারে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড পর্যন্ত, এই অভিযানের পর আগেই ঘোষণা করেছে 7 তারিখে ব্রিগেড, সেই ব্রিগেডটাকে আপনাদের যেতে হবে, এই মনোভাবের দ্বারা পরিচালিত হবেন প্রত্যাশায় আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। এবং আজকে যে শিডিউল টাইম ছিল, যা লেখা আছে, সেই শিডিউল টাইমেই আমরা যাতে আমাদের কর্মসূচি শুরু করতে পারি। অর্থাৎ এখানে যে আলোচনা হবে, যে আলোচনার জন্য আকুল আগ্রহে আপনারা রয়েছেন, আক্রান্ত সংবাদ মাধ্যম, বিধ্বস্ত গণতন্ত্র, তাতে বক্তা মাননীয় শশী কুমার মহাশয়, সেইটা আপনারা শুনবেন এবং তদনুযায়ী ইতি কর্তব্য আপনারা পালন করবেন প্রত্যাশায়। গণশক্তি পত্রিকাকে যেভাবে সাহায্য করে যাচ্ছেন অর্থ সাহায্যের মধ্য দিয়ে, গণশক্তি পরিবার তাকে পুষ্ট করার কাজে অংশগ্রহণ করছেন, সবাইকে অভিবাদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, গণশক্তি দীর্ঘজীবী হোক। একই সঙ্গে আমি আহ্বান করব মাননীয় শশী কুমার মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য। You speak in sitting or standing? Oh, okay. আমি এখন আহ্বান করব মাননীয় শশী কুমার মহাশয়কে তার আক্রান্ত সংবাদ মাধ্যম, বিধ্বস্ত গণতন্ত্র, that media, attack on media and rupture of democracy on this particular issue. Now Shashi Kumar will deliver his speech in this August gathering. Comrade Bhimanda, Comrade Mohammed Salim, Comrade Surjakant, Comrade Samik Lahiri, comrades and friends. It is very characteristic of Bhimanda, who is considerably older than me, to ask whether I would prefer speaking sitting while he's standing and speaking. That shows the undying energy and spirit of the man. It is indeed a distinct pleasure for me to be invited to speak on the occasion of commemorating the anniversary of Ganashakti. Not only because it is wonderful to come back to West Bengal and Kolkata, to be together with broadly like-minded people, because that is increasingly difficult these days. Also because
the dominant agenda of the times is othering, not togethering. The agenda, particularly of the ruling party at the center, is to how to other one Indian from another Indian, how to sow divisions in the name of community, caste, color, creed, gender, ethnicity, and therefore it is for me a unique occasion to be here. The subject, of course, that we are dealing with, which is preoccupying our minds, is the issue of freedom of speech. Freedom of speech, particularly in the forum that we are in, as expressed in the media, in the news media. Now, the word freedom of the press, as we broadly call it, although press is not just the textual press, it's, as you know, now television and new media and online and artificial intelligence. There's a wide game array of the press now. It was Fali Nariman who put it humorously but very astutely and succinctly. He said, in India we have freedom of speech, but we don't have freedom after speech. So far they have not told us what you should say or not say. They only go after us if you say anything they don't like. In India, as you know, freedom of speech of a citizen and freedom of the speech of the press is not constitutionally different. There is no constitutional provision which gives freedom of speech of the press. There is no freedom of the press as enshrined in the Constitution, unlike, say, in the United States, where the very first amendment to the US Constitution says, Congress shall make no laws which abridge the freedom of the press. In India, our freedom of the press is inferred from the freedom of every Indian citizen under Article 19(1)(a) and (g) particularly of the Constitution, in the Fundamental Rights chapter, freedom of speech and expression, freedom to practice any profession. Article 19(1) comes with the rider of Article 19(2), which talks about reasonable restrictions. Normally speaking, when a fundamental right endows a right to a citizen, in a fundamental chapter of the Constitution, a qualification of that should be a qualification, not the dominant part. You can't put the cart before the horse. In India, particularly over the last 10 years, what we have seen is the qualification on the freedom of speech as enshrined and endowed to every Indian citizen in Article 19(1)(a), or 19(1), let us say broadly, are being undone, are being not only eroded but stood on its head by Article 19(2), which talks about reasonable restrictions. Reasonable restriction has to be reasonable to begin with. And we have seen every instance of its application can hardly muster the qualification of reasonable. It is unreasonable, it is draconian, it is used in every instance, whether it's used in the instance of UAPA or NIA or the draconian laws under which those who express their right of freedom are proceeded against by the law, sometimes put behind bars for years, because finally when it comes to court, it's true that there is no case. But then the process, as Rajiv Dhawan famously said, in India, the process is the punishment. It is not the vindication at the end of the process, because by then you have lost, like Siddiq Kapan knows, like many others, many of those who have fought for freedom of speech know the process is the punishment. So, the practice of freedom of speech, which is what journalism is all about, the professional practice of freedom of speech, is direly threatened
It is a dangerous proposition. We have gone through this once before. We know that. Many of you in my generation and older generation will remember 1975 and Indira Gandhi and the emergency and so on. The difference then, of course, as is commonly known, is that was a declared emergency. This is an undeclared and therefore far more insidious, far more dangerous, far more unpredictable, far more bewildering situation. We do not know what can constitute an offense to the Caesar. We do not know what can constitute an offense to those in power. We have a situation where the Prime Minister of the country does not believe in a press conference. One would think that in democratic practice, addressing the press is part of communicating with the people. But this has been discontinued. This practice does not exist. There are individual select interviews given to a particular news agency or a particular journalist to whom perhaps the questions are also, as well as the answers are also given in advance. So a mockery of the freedom of speech by the constitutional powers, by those in power, those who are elected, is one form of eroding this very important aspect of our democracy. But why is freedom of speech important for a democracy? Because elections don't constitute a democracy. Elections alone don't constitute a democracy. Many authoritarian figures we have seen in the world, fascist figures, totalitarian figures, were technically elected to power. We know about Hitler, we know about other equally authoritarian, totalitarian powers who were elected to power. What makes a difference between a true democracy, a representative democracy, is a free press. And therefore, if you say democracy in one breath, you must be able to say a free and freewheeling press in the next breath. Otherwise, that democracy is a sham. And we, for many years, in spite of the contradictions and conflicts of our democratic process, had a free and freewheeling press. Except, as I said, for that aberration, that period of aberration of the emergency, which was far short-lived, and it didn't last for a decade, like it is lasting now. This slow poisoning and eroding of our democratic vitals by undermining democracy, by undermining the free press, by undermining freedom of expression, is hollowing out democracy itself. And for those who want to hollow out democracy, those who want to chip away at the Constitution is going through 1,000 cuts. It's not one big blow, it's a blow after blow after blow, 1,000 cuts. They began by talking about Congress Vimukt Bharat. Now I think they're at a stage where they're talking about Parliament Vimukt Bharat, because everybody is suspended. What is a parliament where only the ruling party members sit? You can do that in your party office. So this is a mockery of democracy. This is a mockery and freedom of the press. There is no press that will speak this truth to power. Speaking truth to power is one of the fundamental aspects of the press, dharma of the press, to speak truth to power, to comfort the afflicted and afflict the comfortable. That's the difference between the press, freedom of speech exercised by the press, and freedom of speech exercised by the ordinary citizen. The press works within a particular framework. It is the duty of the press, by and large, to be adversarial to those in power. To be adversarial, not antagonistic, to be adversarial.
to be a devil's advocate, to point out the mistakes, to point out the problems. Because in a democracy, as you know, particularly of the Indian, where in our republic, our concept is, our constitution is characterized, one of the basic structures or features of the constitution, which is non-justiciable. Even parliament cannot change that. In a sense of the constitution is what you call separation of powers, where the executive, the legislature, and the judiciary work in a form of healthy tension vis-a-vis one another in order to keep democracy, the freedoms alive. So the first three pillars, the executive, the legislature, the judiciary, are part of this separation of powers. And the fourth pillar of democracy, the press, the fourth estate, is also part of that scheme. Although it may not be technically belong to the separation of powers schema, but it's part of that scheme. Because it is a press that also needs to invigilate the functioning of the executive, the legislature, the judiciary, and so on. That is what a free press should be doing in a democracy. But we find that the press has either forfeited that power, a good section of the press, unfortunately, has forfeited that power. It has chosen to be a propaganda arm of those in power, to be a multiplier effect for the disinformation and misinformation that is dished out from the corridors of power. As we know, with technological change, one of the defining characteristics of the new age of information is that apart from the formal press, what you call the fourth estate, what you call the mainstream press, there is also the informal media, the social media, which is a freewheeling, anarchic space, if you like, but I think valuable in many ways, because when there is regimentation and extreme oppression and suffocation of the formal media or formal channels of communication and expression of ideas or freedom of expression, this informal space becomes very valuable. The social media, we know, is also awash with disinformation, fake news, misinformation, which is true, which is a big challenge. So verification and credibility of information is a big challenge for us. But look at who are the biggest purveyors of fake news and misinformation, disinformation in the social media today. They are not citizens. They are not ordinary citizens. They are not even activist groups who have a diabolic purpose. They come from the troll farms of the ruling party at the center. The biggest trolling army that social media in the world has ever seen. This has been documented, this has been written about, there are books written about it. How systematically, diabolically, meticulously, the social media is harnessed, misused, exploited in order to purvey information that has nothing to do with the truth. So instead of speaking truth to power, the press should be actually countering the misinformation that those in power are passing down to us in the name of truth. So from its agenda of speaking truth to power, unfortunately, we are in a situation where, as Nietzsche put it famously, almost as a foreboding of what was going to happen in Nazi Germany, he said, the history of truth is the history of the longest lasting falsehood. You speak a lie once, people will not believe you. Speak it twice, they won't believe you. Thrice, but if you go on purveying lie after lie after lie after lie, you begin to doubt your own sense of the truth. Your moral compass goes awry. Your moral compass goes awry. You are not able to figure out whether what you thought is the truth or what. After all, everybody is saying this every time, everywhere in the social media. The mainstream press seems to be reflecting it. Whether it's in the print or in television or in new media. And now even in OTT platforms, in movies that come in the OTT platforms, you'll find this agenda being carried forward.
So it is a broad spectrum carpet bombing, if you like, in the information sense of the term, of all that we see, hear, and understand in the form of social media, in the form of the mainstream media, the formal media, and the informal media. And this is done, of course, because an environment to enable this is consciously and deliberately created by the ruling party at the center. And therefore, the valuable niches of information, of true information, at least reflecting the conviction that that particular organization or group of people have, I think are increasingly becoming the digital media. We'll find that. And when the digital media becomes an alternative or a counter, you'll find the government attacking them also relentlessly. They are not seen as too small to be attacked, as NewsClick example will tell you. The way they went after NewsClick would be funny if it were not so serious. The problem is there's an attack. About 60 journalists' homes were raided, shall we say. Many of their mobile phones or computers were seized. They were not given what's called the hash value. You know, the hash value is what is there in your computer is truly yours. So if the government seizes your computer or mobile phone, they should be giving you the hash value of it. The police, I mean. So that you know that later on they're not putting something into your computer or a mobile phone and saying that this pre-existed and therefore, and what they put there can be very compromising, can be very dangerous. To depict you as an anti-national or to say that you had conspired with so-and-so or done this or that. And there are strong suspicions about this having happened to some of those who were arrested earlier in the Algar Parishad, case. So these are truly very, very difficult and dangerous times for those who would dare to speak truth to power. And yet, a good section of the mainstream media, there are honorable exceptions. I'm not saying all mainstream media has succumbed. But unfortunately, a good section of the mainstream media, particularly television channels, and I don't have to name the channels which are the best, the brilliant examples of this, they enable this ecology of lies, this emerging ecology, this dominating ecology of lies, either by consciously and contrary to their conscience, literally, or unconscionably, purveying untruth, or by pretending that they don't see the manifest untruths that are put out before us, or the manifest injustices that are taking place before us. They don't report that. They pretend that hasn't happened. The Russian poet Yevtushenko famously said, when truth is replaced by silence, that silence is a lie. You cannot keep quiet when you see truth. You know, truth, what is happening before you. When truth is replaced by silence, that silence is a lie. A good section of the media, if they put their hands to their heart, will realize that they are lying because, not only because they are manifestly lying, some of them are not, because they choose not to communicate to the constituency, to the people, to the citizens, the truths that they know. So this is the crisis of the media, what you call the internal crisis of the media itself. That the media is constrained because of threats. Threats are manifest sometimes. They could be physical threats. They are threats, financial threats to the organization. Starting with the smallest measure will be withdrawal of advertising. Then, of course, there'll be friendly visits from the ED, CBI, IT, and all the others. I'm fond of saying that during, now that elections are around the corner, the ED is on ED duty, you know.
So this is the nature of the problem as far as the media itself is concerned. There is, of course, the manifest external threat of those in power bearing down on the media. Unfortunately, society is not scandalized by this because the media, because of its, shall we say, peculiar ways of dealing with the truth, of being selective in terms of what they want to communicate, because of what people see through as vested interests of the media, there's a disconnect now between the media and the ordinary citizen of the land. The people don't trust the media. There are many people who think media is part of the problem. And this suits those in power very well. When I say the media, I'm not blaming journalists per se. I'm talking about, the political economy of the media. The media is now in a situation where it has lost its credibility, shall we say, or it certainly has a huge credibility deficit for its sins of omission and commission. And therefore, this has been, if you look at the way the media is structured in the world, not so recently, in 2016, there was a Swiss Research Institute study, fairly objective and independent study, which points out that the entire media ecology in the world is determined by a few people. At the top of that are what you call the international agencies, news agencies. And in that, just three are the biggest, AP, Associated Press, Reuters, and AFP. And they are so structured, and each of these agencies has, say, Associated Press, for instance, has 4,000 correspondents across the world. So does AFP, around 4,000. AFP is a French-based news agency. AP is, as you know, a US-based news agency. Reuters is a Britain-London-based news agency. It was taken over in 2008 by Thomson, so it's Reuters Thomson now. They have about 3,000, news reporters, correspondents across the world. And they cater to some of the biggest media in the world, mainstream. All of the mainstream media are covered by them. But the viewer, the receiver, you don't see where this news comes. How do news organizations get their news? Where do they get their news from? It is these three agencies. 85% of the news, that's what this report says, across the world is purveyed by these three big organizations. And they are not deliberately lying or doing anything unjust. The cards are so stacked that they report the way they do. So that anything which is against the US, shall we say, or the NATO axis, US-NATO axis, will find little mention, or will find mention with qualifications. The languaging will be very, very peculiar. And the national agencies, for the national agencies, these agencies are the sources. And they don't necessarily display them. There was a time when you would say after a news story, it's brought agency. Some newspapers still do. Newspapers sometimes still do. But in television, they never do. Online media, they hardly do. So you don't even know. So these big agencies are the sources for the smaller agencies or national agencies. In our context, APTI, UNI. In the Gulf, it will be Gulf News Agency. In Europe, it will be some other DPM in Germany, Australian Press Agency in Australia, and so on and so forth. So it's a tiered structure of information that is determined at one level, which has a particular slant, which subscribes to the demands of finance capital, which will have a liberal outlook. But when push comes to shove, it will not depict things that they don't want in the world. And that is now being exposed in the war that is going on now in Gaza. Demonstrations are taking place across the world, in the US, in European capitals, of course in Arab capitals, even in India, in many of our states.
which hardly get reported in the press. But these demonstrations are by young people who have seen through the media. They know the media will black this out, will not cover this. But because that is the nature of the structuring of these agencies. So this is how news is perpetuated. A history of a slanted news regime, how it is perpetuated down the decades. And therefore, the threat to the media today becomes acute because over and above all this, you have a government which doesn't think, which is trying to create an environment where independent, objective, fair-minded media is seen as a liability, as a danger that should be punished, that should not be allowed exposure. This is, I think, the peculiar nature of what we are finding ourselves in. So what is the way out? It is something that we as citizens, therefore, I think organs like Janashakti or Deshabhimani, and there are others, which have a particular constituency. I think there's great value now in particularity of constituency. Freewheeling, broad-banded, diffused media is that much more vulnerable to the attempts of troll farms to plant disinformation, misinformation, fake news. And they sometimes wittingly, sometimes unwittingly carry these forward. Therefore, in a democracy, the idea of a free press in a democracy is not that in the space of one vehicle or one newspaper, you should have all kinds of views. That doesn't happen, although we pretend it happens. Every newspaper has its editorial stance, whether it's television or not. Some of them are now blatantly, you can see the stance. But in a democracy, if a vehicle is giving a particular point of view, another vehicle can give us an oppositional point of view. A third vehicle gives a third point of view. And we as viewers, as thinkers, as consumers, are able to make sense out of this because we are thinking rational people. But when you disallow a section of the news media to function and incentivize another section of the media which sings your praise, which is just eulogizing you all the time, which is only talking about your great achievements all the time, then you're preparing, the groundwork for a proto-fascist regime or a proto-fascist state. And that is, I think, what we are going through. So I think it's a time for the people actually to begin to see that the media is important for them. We have seen when media misreports or when media gives us false accounts, which we know to be false. Unfortunately, we have moved into a long habit, as Thomas Paine famously said, a long habit of not thinking a thing right gives it a superficial appearance of being wrong. So we are in that situation where we are so conditioned by the media that if it hasn't happened on television, it hasn't happened. In the Indian system of cognition, I'm told there are 4 modes of understanding the world. One is pratyaksha, that which is obvious, that which you can make out, right? The second is, as A.K. Ramanujam has elucidated this. Second is anumana, that which you can infer, deduce. Third is aptavakya, the account of somebody who was present. That is the role of the reporter in the press. Mahabharata, entire Mahabharata is aptavakya, he's saying what happened on the battlefield. And fourth is smriti, continuity of memory. We are in a situation where when you see a manifest truth, what is pratyaksha has been overruled, overtaken, dominated by aptavakya and anumana. And you may see something happening before you, but you will not yourself not believe it because it's not come on television or newspaper the next day. So the media has got that kind of conditioning ability in our society and times. And therefore, it's important for us to be informed citizens. After all, why is the media important for a democracy? Because media makes for an informed citizenry. An informed citizenry makes for better democracy because you're making your electoral choice
with knowledge about what is happening. And therefore, I think it's important to look at alternatives in terms of the media in our country. And it's important that when we speak about Ganashakti, we speak about Karl Marx as a journalist. Unfortunately, I think Marx's role as a journalist perhaps has not been given as much importance as it should have been, because he was, even before he became the political economist, the philosopher, and he wrote Das Kapital or even the Communist Manifesto and so on, a journalist, a practicing journalist. I think the only job actually he has done in his life in terms of, paid job was as a journalist. He was the editor of the Rheinische Zeitung in the Austro-Hungarian Empire in those days, and then of the Neue Rheinische Zeitung, the new Rheinische Zeitung. Then he had to, because he was always speaking truth to power against the authorities, he had to flee to Paris, and from there he went to London, where he was the chief of bureau of Europe, European chief of bureau of the New York Tribune, which was then a very, very popular newspaper, which had wide reach. And he was the highest paid journalist of his time. He got £5 for every article he wrote, which was unheard of in those days. I'm talking about 1850s from 1851 to 1862, those 11 years. He's written hundreds and hundreds of essays about various things, what's happening in Spain, what's happening in Asia, what's happening in other parts of the world, and tremendous productivity. There are those who argue that he distilled all of that, and without names or proper names or context, etc., that is what the Communist Manifesto is all about. But Karl Marx as a journalist is very important, because he said he spoke about the folk press, the people's press. Engels, as we know, spoke about the bourgeois press, because the bourgeois nature of the press is very unreliable, as we know. And it is a folk press that will ultimately make a meaning, have a transformational impact in terms of society. And Karl Marx, there's a misconception, I think, generally, partly because of the historical trajectory that in socialist and communist regimes, there is no freedom of the press, which may be partly true because that's the way it happened. But at the source, you have somebody who is the ultimate paragon, ultimate exemplar, if you like, the personification of the freedom of the press. Marx has written eloquently, and I urge you to look this up, this is available, eloquently about the freedom of the press. He says, censorship, again censorship. He says censorship can never be legitimate even when it is legal. It makes a difference between legitimacy and legality. Censorship can never be legitimate even when it is legal, just as slavery, which was in practice in his time, which was legal in his time, just as slavery can never be legitimate even though it is legal. That's how important he considered freedom of speech and expression. And I think journalists should actually draw an example, the inspiration from him. Or take our own Gandhi. I mean, a lot of what Gandhi did, some of it may have been something even his own compatriots did not understand, were a result of his writings in many journals at the same time. I understand that his idea of satyagraha evolves through his writings in Indian opinion. He actually carries on a dialogue with the page that he writes on and clarifies his thinking. And then satyagraha as a weapon to fight the British emerges in his mind. And in India, we have had a legacy of journalism. I mean, most of those who fought for Indian independence were either journalists or lawyers or both. The exceptions will be probably a handful, at least in terms of leaders. So from that to a situation where you have compromised journalism, sold out journalism on the one hand, threatened journalism and craven journalism, bowing to those in power on the other, is such a shame. It's such an anticlimax, which I think is still an aberration, although a much longer aberration, unfortunately, than the emergency. And therefore, I think what has exactly happened
in the course of these 10 years is chronicled. I don't need to repeat that. There are so many from the legislations that have been brought in, the draconian laws that have been brought in, the way they have tried to amend the rules, the way they're trying to bring in verification as a way of checking what you will say, verification being done by the Press Information Bureau or the Directorate of Advertising and Visual Publicity, the way the telecommunication rules are amended in order to make it the onus of somebody who writes something to prove that that is right. These are all disincentives for free media. And when journalism is hunted, when there's a witch hunt of journalism, the way we are seeing it today, I think the next, it is putting democracy in danger. It is digging, it's pulling the carpet from under the feet of democracy. And therefore, what we can do is actually to be clear in our minds, in my view, of understanding the importance of journalism. One problem I find, at least particularly in the middle classes, is I find incredibly that many people say, oh, but these journalists, they deserve it. They are all the time telling us all kinds of things. It's time somebody put them in their place. And that's not necessarily a pro-BJP stance. It is a kind of, cultivated kind of cynicism about journalism. And I think journalists have also realized that. I hope media organizations have realized that. Unfortunately, the temper and the spirit of journalism that ruled during the struggle for independence disappeared because it became a market model. And this is my last point. With liberalization and globalization, it became worse because journalism became a market paradigm. Whereas journalism is given moral high ground, is given, although it doesn't have a constitutional specific place or freedom of the press, it has moral high ground because courts have successively ruled that the press is important, the free press is important, the free press must be given latitude. But when that changes, but if that right or that moral high ground is misused because you are just want to make more and more money. I'm not suggesting that people should not make profit, because if you don't make profit, you can't run a journal. You cannot run a newspaper. In fact, your financial bottom line must be healthy. Only then you can speak truth to power. Otherwise, you won't be able to speak truth to your own employees. But profiteering and profit making is, they are two different things. Media has become a profiteering proposition in the context of our own history. And then they become vulnerable. Then the ED can go after them easily. The IB can go after them easily. The CBI can go after them easily. IT can go after them easily. And that is what is happening. They get intimidated easily. That's one part of the problem. The other part of the problem is that if they are going to be market products, then there's no need for this constitutional high ground to be given to journalism. Why should you give any business that kind of constitutional high ground? Treat them like any other product of the market. Give them at least in products of the market, I have my rights as a consumer. If I go to the market and buy some soap, and instead of cleaning my clothes, if it scratches my skin, I can go to the consumer's court. Can I go to the consumer's court and say, I've been reading this paper or watching this channel for the last 1 year, and my entire family's mind is corrupt? They've all become less, no intellectualism, they've become idiots. So I'm asking for damages. Then you treat it like a product in the market. You can't pretend that you have the high ground of speaking truth to power, and you have a role as a free press in the society, and play the function of a PRD. For that, governments, authorities have institutional mechanisms. There's something called the Public Relations Department. There is something called Directorate of Advertising and Visual Publicity, whose job it is to propagate the good measures of a government. Increasingly now it is propagate one person's image everywhere across the country. The journalism also doesn't have to play into that act. It doesn't have to induct itself, doesn't have to be marshaled into that act. So this is, I think, the crisis of our times. I'm not sure we have clear solutions yet, but I'm sure that the media, in order to maintain its own integrity and its own future,
in order to make sure that it will survive, must rediscover itself, must retrieve the lost ground, must retrieve its original role, must retrieve its functional purpose. There must be a reason why the media is the media. And there must be a reason, and in order to do that, we as people of this country, I'm not speaking here as a journalist or as a media educator, we as citizens of this country must be able to incentivize good journalism and critique bad journalism in a manner, because social media is certainly a powerful area, and media will be worried about it, as well as point out why we are in such on the brink of what I would say collapse of democracy. Because if you destroy a free press in a country, then that democracy is already a hollow democracy. Thank you very much. Now, we, on behalf of the gathering and on behalf of the Ganashakti family, extend our greetings to the speaker, respectable speaker, Shashi Kumar. So, as we have already said, that with the speech of Shashi Kumar, our program will be concluded. So now I give you thanks. আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আজকের সবার কাজ এখানে আমরা শেষ করছি।